নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভাল্লুক একাডেমিতে আপনাদের জন্য আজকে নতুন একটা টপিক নিয়ে। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা শুধু পেডাগোজির কোশ্চেন আলোচনা করেছি, কোশ্চেন আর অ্যান্সার। তাই আজকে একটু স্বাদ পরিবর্তনের জন্য আপনাদের জন্য আপার প্রাইমারি টেটের যে সায়েন্সের পেপারটা থাকে 30 মার্কের, সেখান থেকে কিছু জিকে নিয়ে এসেছি এবং সেগুলোর আমরা কোশ্চেন অ্যান্সার করব। তার সাথে সাথে তার পারিপার্শ্বিক কনসেপ্টগুলো একটু বুঝে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের ডিসকাশন। প্রথম কোশ্চেন রয়েছে, সূর্যালোকের উপস্থিতিতে মানবদেহে প্রধানত কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। এর কী অ্যান্সার হতে পারে? আমরা অবশ্যই জানি যে সূর্যালোকের উপস্থিতিতে একটি ভিটামিন সংশ্লেষিত হয়, এটা হচ্ছে ভিটামিন ডি। তাই এটি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর বাকি যে ভিটামিনগুলো রয়েছে সেগুলোরও আমাদের একটু এই সম্বন্ধে জেনে রাখা উচিত। যেমন ভিটামিন এ আমরা কোথা থেকে পাই? আমরা ডিম থেকে ভিটামিন এ পেতে পারি, অথবা ধরুন মিল্ক তো একটা আইডিয়াল ফুড, তাই এখানে সব কিছুই থাকে। মিল্কে পাবো, প্লাস আমরা গাজর, আরও পেয়ে যাব এটা পালং শাক, এই সব কিছুতে কিন্তু আমরা ভিটামিন এটা পেয়ে যাব। একইভাবে ভিটামিন সিটা একদমই মনে রাখা ইজি। যে কোনো টক জাতীয় খাবার যেগুলো, যেমন লেবু বলুন, কমলা লেবু অথবা টমেটো, এই সমস্ত জিনিসে কিন্তু আমরা ভিটামিন সি খুঁজে পাই। ভিটামিন কে এটা আমরা পেয়ে যেতে পারি বাঁধাকপিতে পেয়ে যাব। সয়াবিন তেল আমরা জানি, সয়াবিন তেল, সেই সয়াবিন তেলে পেতে পারি। আর আমরা ডিমের যে কুসুম, এগের যে কুসুমটা হয় না, ওই কুসুমের মধ্যেও কিন্তু ভিটামিন কে পেতে পারি। আর ভিটামিন ডি এর উৎস কিন্তু আমাদের সূর্যালোকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন বলছে, উদ্ভিদের কোন অংশ মূলত জল পরিবহনের জন্য দায়ী? আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে জাইলেম আর ফ্লোয়েম কলা রয়েছে জল আর খাদ্যের জন্য। তো এখানে অ্যাকচুয়ালি জাইলেম আমাদের সবসময় জল পরিবহন করে, এটাই সঠিক অ্যান্সার। আর যে ফ্লোয়েম রয়েছে এটা আমাদের কি করে? এটা হচ্ছে উদ্ভিদের খাদ্য পরিবহনে সহায়তা করে। এখানে আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, একটা ছবির মতো, যেখানে বাকি জিনিসগুলো রয়েছে। এপিডার্মিস আর কটেক্সটা কী জিনিস? এপিডার্মিসটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা গাছের গুঁড়িকে যদি আমরা উপর থেকে লম্বভাবে ছেদ করি তাহলে উপর থেকে এরকম দেখতে লাগবে, গোল গাছের গুঁড়ি। তো এখানে কিন্তু এই এপিডার্মিস যেটা, এটা হচ্ছে কিন্তু গাছের সবথেকে বাইরের একটা ত্বক। এটা কিন্তু প্রোটেকশানের কাজ করে গাছের, যেরকম আমাদের ক্ষেত্রে চামড়া প্রোটেকশানের কাজ করে, সেরকম এপিডার্মিস হচ্ছে গাছের ক্ষেত্রে প্রোটেকশানের কাজ করে। এবং একইভাবে কিন্তু পরপর আপনারা দেখতে পাচ্ছেন এক্সোডার্মিস রয়েছে, তারপর কটেক্স রয়েছে, এপিডার্মিসের নিচের একটা টিস্যু, এবং এই টিস্যুতে কিন্তু অনেক সময় খাদ্য জমা থাকে। ঠিক আছে, এটা কটেক্সের কাজ। আর বাকি জাইলেম আমাদের হয়ে গেল জলের জন্য, আর ফ্লোয়েম খাদ্যের জন্য। ওকে, পরের প্রশ্ন চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, বলের এসআই একক কী? জুল, ওয়াট, নিউটন নাকি পাস্কাল? এই চারটেই আলাদা আলাদা জিনিসের একক রয়েছে আমাদের ফিজিক্যাল সায়েন্সে। প্রথমত আসি জুলের একক। জুল হচ্ছে কিসের একক? এক হচ্ছে আমাদের কাজের একক জুল, অথবা যেটাকে আমরা শক্তি বলি, এনার্জি, ওটারই একক কিন্তু জুল। আর এটা কিন্তু মনে রাখা যেতে পারে, কাজ আর শক্তি দুটোর সূত্র কিন্তু একই, দুটো জিনিস কিন্তু প্রায় একই রকমের জিনিস, তাই এদের এককও একই। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা ফিজিক্সে বলে থাকি ক্ষমতা, কাজ করার হার যেটাকে আমরা বলি, সেই ক্ষমতা বা পাওয়ারের একক হচ্ছে ওয়াট। আচ্ছা, এই যে নিউটন রয়েছে, নিউটনটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স বা বলের একক। ঠিক আছে, এবং এটা কিন্তু বলের এসআই একক, এসআই ইউনিট হচ্ছে নিউটন। আর বলের যদি আমাদের সিজিএস ইউনিট যদি বলে দেয়, যদি আমাদের এখানে বলের সিজিএস ইউনিট বলতে বলে, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু ডাইন। ওকে, এসআই ইউনিট নিউটন, সিজিএস ইউনিট ডাইন। আচ্ছা, পাস্কালটা কিসের একক? পাস্কাল হচ্ছে আমাদের চাপের একক, চাপ বা প্রেসার যেটাকে বলি সেটার হচ্ছে পাস্কাল হচ্ছে তার একক। ওকে, তাই আমাদের অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, বলের এসআই একক নিউটন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ওকে, তো এখানে আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি, যে এটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের একটা ডায়াগ্রাম, যে কোনটা কত পরিমাণে গ্যাস রয়েছে। নাইট্রোজেন কিন্তু এখানে আমাদের সবথেকে বেশি থাকে, যেটা 78%, এবং তারপর কিন্তু
থাকে অক্সিজেন, সেকেন্ড মোস্ট যেটা অ্যাবান্ডেন্ট গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে হচ্ছে অক্সিজেন। এবং দেখুন এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স, অর্থাৎ 100%-এর মধ্যে 78% থাকে নাইট্রোজেন সব থেকে বেশি, তারপরে অক্সিজেন 21%, এবং এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, অ্যাকচুয়ালি 20.95% মতো থাকে। এবং বাকি যে এই 1% দেখছেন এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, তারপরে বিভিন্ন রকম নিষ্ক্রিয় গ্যাস, ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প, এই সব কিছু, এবং আদার গ্যাস, এই জিনিসগুলো থাকে। ওকে, সো আমাদের কিন্তু এখানে বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাসটা বেশি থাকে, অপশান হয়ে যাবে নাইট্রোজেন। অনেক সময় পার্সেন্টেজটাও দিয়ে দেয় 78%-এর কাছাকাছি, এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? বরফ গলা, লোহায় মরচে ধরা, কাঁচ ভাঙা, নাকি জল ফোটা? ওকে, আমরা প্রথমে এটা জেনে নেব যে ভৌত পরিবর্তন দু রকমের হয়, তাই না? একটা আমাদের রয়েছে ভৌত পরিবর্তন, আর একটা রয়েছে আমাদের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, তাহলে ভৌত পরিবর্তনটা কি? অ্যাকচুয়ালি ভৌত পরিবর্তন যেটা হয় তাতে কিন্তু সবসময় জানতে হবে যে এটা কিন্তু রিভার্সিবল প্রসেস, মানে ওই পরিবর্তনে ধরুন একটা জিনিস পরিবর্তন হয়ে অন্য কিছুতে পরিণত হলো, সবসময় কিন্তু সে ঘুরে আবার ওই আগের অবস্থাটা চলে আসতে পারে, এটা কিন্তু রিভার্সিবল প্রসেস। আর রাসায়নিকটা কিন্তু ইররিভার্সিবল, এটা কিন্তু ইররিভার্সিবল। যখন একটা মেটাল বা অন্য কোনো কিছুর রাসায়নিক পরিবর্তন হয়ে যায় না, তখন ঘুরে কিন্তু ওই আগের অবস্থায় ওই জিনিসটা, ওই ম্যাটারটা আসে না, তাই এটাকে রাসায়নিক পরিবর্তন বলে। আর ভৌত পরিবর্তনে শুধু কিন্তু আকার, আকৃতি, অবস্থা এইসব পরিবর্তন হয়, সাইজ, শেপ, স্টেট এইসব পরিবর্তন হতে পারে। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে না, পুরো মলিকিউলার, যেটা আমাদের যে কোনো একটা ম্যাটারের মধ্যে যে অণুপরমাণু থাকে, অ্যাটম থাকে, তার কিন্তু পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে? তার জন্য এটা ইরিভার্সিবল হয়। তাহলে এখানে দেখে নেওয়া যাক, মেন আমরা এই কনসেপ্টটাই কাজে লাগাবো যে রিভার্সিবল হচ্ছে নাকি ইররিভার্সিবল। যেমন বরফ গলে যদি জল হয়, আমরা কিন্তু সেই জলকে আবার কোনো ঠান্ডা জায়গায় স্টোর করে, যেমন ফ্রিজে স্টোর করে সেটাকে আবার বরফে রূপান্তরিত করে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা রাসায়নিক পরিবর্তন হলো না, কারণ এটা রিভার্সিবল একটা পরিবর্তন, তাই এটা ভৌত। ওকে, এই কাঁচ ভাঙা, ভাঙা কাঁচ গলিয়ে আবার তাকে নতুন কাঁচে তৈরি করে নেওয়া যায়, তাই এটাও কিন্তু ভৌত পরিবর্তন। জল ফোটা, সিম্পল ব্যাপার, লিকুইড থেকে ভেপার হয়ে যাচ্ছে, সেই ভেপারকে যদি কোনো একটা ঠান্ডা উপরে অবস্থায় জমাতে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ভেপার থেকে আবার জল হয়ে যায়। তাই এগুলো কিন্তু সবই ভৌত পরিবর্তন। একমাত্র এই লোহায় মরচে ধরা, লোহায় যখন মরচে ধরে আমরা কিন্তু কোনোভাবেই সেখান থেকে সেই নতুন চকচকে লোহা পেতে পারি না, তাই লোহায় মরচে ধরা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোন রক্তশ্রেণীকে সার্বজনীন দাতা বলা হয়, ইউনিভার্সাল ডোনার? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের ও নেগেটিভ, কারণ ও নেগেটিভকে আমরা ইউনিভার্সাল ডোনার বলি। আর এবি এখানে রয়েছে না, এই এবিটা কি? এবিটাকে অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় সার্বজনীন গ্রাহক। এর মানেটা কি দাঁড়াচ্ছে একটু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া যাক। একে আমরা তাহলে বলছি ইউনিভার্সাল ডোনার বা দাতা। এর মানে হচ্ছে ও নেগেটিভ যুক্ত কোনো ব্যক্তি কিন্তু যে কোনো রোগীকেই তার রক্ত প্রদান করতে পারে। সেক্ষেত্রে কিন্তু রোগীর ব্লাড গ্রুপের সাথে ধরুন আমার ও নেগেটিভ আছে, তাহলে আমি যদি রক্ত দিতে চাই, তাহলে রোগীর ব্লাড গ্রুপের সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করার কোনো দরকার নেই, আমি কিন্তু যে কোনো রোগীকেই রক্ত দিতে পারবো। আর এবিটার ক্ষেত্রটা কি? ধরুন যে একজন পেশেন্ট অসুস্থ, তার রক্ত লাগবে, তার ব্লাড গ্রুপ যদি এবি হয়, তাহলে কিন্তু সে যে কোনো ব্যক্তির কাছ থেকে ব্লাড নিতে পারে, যে ব্যক্তি দিচ্ছে তার ব্লাড গ্রুপ দেখার কোনো দরকার নেই। এইটা হচ্ছে এই দুটোর মানে। তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের ও নেগেটিভ হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন 7 নম্বরে কি বলা হচ্ছে, গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? রিয়ার ভিউ মিরর বলতে পিছনের দৃশ্য দেখার যে আয়না, মানে আমাদের গাড়ির যে হ্যান্ডেলের সামনে যে দুদিকে দুটো আয়না থাকে, ওইটার কথা বলা হচ্ছে। এখানে রিয়ার ভিউ মিরর কোন দর্পণ ব্যবহৃত হয়? অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তল দর্পণ, যেটাকে আমরা কনভেক্স লেন্স বলি ইংরেজিতে। এটা কিন্তু আমরা বলা হয় ইংরেজিতে কনভেক্স মিরর। এখানে যেহেতু বলা আছে, আমরা এখানে যেহেতু দর্পণ বলা আছে মিরর বলবো। আর অবতলটা আমরা কিন্তু বলবো এখানে কনকেভ মিরর। ওকে, এই প্রসঙ্গে অ্যাকচুয়ালি এই দুটো, এখানে তো শুধু গাড়ির রিয়ার ভিউ মিররের কথা বলা হয়েছে, অন্যান্য অনেক রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও বলে দেওয়া হয় যে সেটা উত্তল না অবতল, তাই কয়েকটা আমরা এর এক্সাম্পল এখানে দেখে রাখবো। এখানে যেটা উত্তল দর্পণ না, সেটা কিসে কিসে ব্যবহার করা হয়? এক তো আমাদের গাড়ির রিয়ার ভিউ মিরর আমরা পেয়ে গেলাম, তারপরে ধরুন কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের
সিকিউরিটি ক্যামেরাতে, কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি ক্যামেরা থাকে না, সিকিউরিটি মিরর, তাতে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, রোড টার্নার, রোড টার্নার মানে কোনো রোডের টার্নের সময় ওখানে যে বড় একটা আয়না লাগানো থাকে অপর দিক থেকে কেউ আসছে কিনা দেখার জন্য, ওটাও কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। ওকে, তো দ্বিতীয় যেটা অবতল, এইটা কিন্তু এইটা মেনলি পরীক্ষাতে দেয়, কারণ এটা প্র্যাকটিক্যালিটি অনেক বেশি। যেমন ধরুন সেভিং মিরর, যেটা সেভিং মিরর আমরা ইউজ করি, ওটা কিন্তু অবতল দর্পণ। আচ্ছা, তারপরে আমাদের ডেন্টিস্ট যারা হয় তারা যে মিররটা ইউজ করে, ডেন্টিস্টদের যে মিররটা হয় ওটাও কিন্তু অবতল দর্পণ হয়। আচ্ছা, তারপরে টর্চেও কিন্তু আমরা অবতল দর্পণ ইউজ করি। ওকে, এইগুলো হচ্ছে কিন্তু এর রিয়েল লাইফ এক্সাম্পল, এগুলো তুলে দিয়ে যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 8 বলছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে তাকে কি বলে? শ্বসন, বাষ্পমোচন, সালোক সংশ্লেষ নাকি পরিপাক? এটা পরিপাক হবে। তো এর মধ্যে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটা খুবই ইজি। খাদ্য তৈরি করা হয় সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে, উদ্ভিদেরা এটা করে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফটোসিনথেসিস। শ্বসন মানে তো বোঝা যাচ্ছে, যেটা রেসপিরেশনের কথা বলা হয়। শ্বসন তো প্রাণীরাও করে, যেটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নেই। বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল পাতা থেকে বাষ্প হয়ে বেরিয়ে যায়। আর পরিপাক তো ডাইজেশন সিস্টেমের ব্যাপার। আর ফটোসিনথেসিসের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার। এখানে আমি একটা ডায়াগ্রাম এই জন্য এনেছি। দেখুন, এটা কিন্তু ফটোসিনথেসিসের যে বিক্রিয়াটা, অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নেয়। আমরা জানি যে গাছ যখন খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ইউজ করে। তো কার্বন ডাইঅক্সাইড, জল এবং লাইট এনার্জি, সূর্যের যে আলো, এই সব কিছুর সংমিশ্রণে কিন্তু তৈরি হয়ে যায় গ্লুকোজ এবং অক্সিজেন। আমরা ভাবি না যে গাছ খাদ্য তৈরি করার সময় গাছ অক্সিজেন দেয়, তো এইটা হচ্ছে তার বিক্রিয়া, এটার মাধ্যমে কিন্তু সে করে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কোনটি শক্তির পুনর্নবীকরণযোগ্য উৎস? রিনিউয়েবল সোর্স। এখানে রিনিউয়েবল কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এমন একটা শক্তির উৎস যেটা বারবার নতুন করে ব্যবহার করা যায়। তাহলে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু কোনোটাই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, কারণ এগুলো কিন্তু ধীরে ধীরে ইউজ করতে করতে একদিন শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু নতুন করে, ধরুন আমি কয়লা ইউজ করলাম, যে কয়লাটা পুড়ে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে গেল, সেটাকে আমি আবার নতুন করে ইউজ করতে পারবো? পেট্রোলিয়ামের ক্ষেত্রেও পারবো না, কয়লার ক্ষেত্রেও পারবো না, প্রাকৃতিক গ্যাস বা সিএনজির ক্ষেত্রেও আমরা সেটা করতে পারবো না। কিন্তু সৌরশক্তি যেটা রয়েছে, এটা কিন্তু পুনর্নবীকরণযোগ্য বা রিনিউয়েবল সোর্স। এবং সৌরশক্তির সাথে সাথে আরও কয়েকটা জানা দরকার, যেমন জলশক্তি। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করলেন, জল বেরিয়ে চলে গেল, সেই জল ঘুরিয়ে আপনি আবার নতুন করে বিদ্যুৎ উৎপাদন করুন, কোনো সমস্যা নেই। ওকে, তো সৌরশক্তি, জলশক্তি, এগুলো ভূতাপ শক্তি একটা রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। ওকে, এই সম্পর্কে আরও একটা জিকের জিনিস আমাদের এখানে মনে রাখা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট। সদ্য আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা 2024-এ তৈরি হয়েছে। এটাকে আমরা বলি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। এটা কিন্তু 2024 সাল থেকে স্টার্ট হয়েছে। প্রত্যেকের বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য একটা প্রকল্প প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের তরফ থেকে করা হয়েছে। ওকে, এই জিনিসটা অনেক সময় চলে আসে। নেক্সট কোশ্চেন 10 নম্বর। কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। নাম শুনে বোঝা যাচ্ছে প্রভু, মাস্টার মানে সে সব কিছু নিয়ন্ত্রণ করবে। অ্যাকচুয়ালি এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পিটুইটারি। তার কারণ কি? কারণ আমাদের শরীরে বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে, আমরা জানি তারা বিভিন্ন রকম হরমোন নিঃসরণ করে এবং তাদের বিভিন্ন রকম কাজও থাকে। কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড, সে নিজে তো হরমোন নিঃসরণ করে, কিন্তু তার সাথে সাথে না, সে অন্যান্য যে গ্রন্থি রয়েছে আমাদের শরীরে, তাদের হরমোন নিঃসরণকেও নিয়ন্ত্রণ করে। তো নিজে একটা গ্ল্যান্ড হয়ে অন্যান্য গ্ল্যান্ডকেও নিয়ন্ত্রণ করছে বলেই একে কিন্তু মাস্টার গ্ল্যান্ড আমরা বলে থাকি। ওকে, আর কি রয়েছে? যেমন ধরুন থাইরয়েড একটা গ্ল্যান্ড, এর কাজ কি? এ হচ্ছে আমাদের থাইরক্সিন যে হরমোন রয়েছে, একে কিন্তু নিঃসরণ করে। ওকে, এগুলো আসতে পারে। অ্যাড্রিনাল থেকে আমরা জানি অ্যাড্রিনালিন এই হরমোনটা নিঃসরণ হয়। যে অ্যাড্রিনালিন আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশান, মানে বিভিন্ন রকম ইমোশানস, ভয়, দুঃখ, এই সমস্ত সিচুয়েশানে বা সাহস জোগাতে, এই সমস্ত ক্ষেত্রে এই হরমোনটা কিন্তু নিঃসরণ হয়। আচ্ছা, অগ্নাশয় থেকে কী নিঃসরণ হয়? 2 রকমের হরমোন, এটা অনেক সময় কোশ্চেন আসে। অগ্নাশয় থেকে 2টো হরমোন নিঃসরণ হয়, একটা হচ্ছে ইনসুলিন, আরেকটা হচ্ছে আমাদের রয়েছে গ্লুকাগন। ইনসুলিন কিন্তু রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। শর্করা
কমাতে, কোথায়? রক্তে, ইন ব্লাড। এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, গ্লুকাগন কি করে? একইভাবে শর্করা বাড়াতে সাহায্য করে, কোথায়? ইন ব্লাড। এটা কিন্তু অগ্নাশয়ে এই দুটো হরমোনের কাজ। ওকে, নেক্সট আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেন। সাধারণ ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? সোডিয়াম, পারদ, অ্যালুমিনিয়াম, লোহা। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা এগুলো তো সবই কঠিন অবস্থায় আমরা দেখতে পাই চোখের সামনে। একমাত্র পারদ, যেটাকে মার্কারি বা এইচজি বলে থাকি আমরা সংকেতে, এটা কিন্তু ঘরে সাধারণ তাপমাত্রায় থাকে তরল অবস্থায়। এর একটা খুবই রিয়েলিস্টিক এক্সাম্পল কি হয়ে যাবে? থার্মোমিটার। থার্মোমিটারে পারদ থাকে, যেটা ওঠানামা করে তরল পদার্থ। নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি নাকি শনি? অপশান হয়ে যাবে মঙ্গল। ওকে, কেন? কারণ মঙ্গলে না অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণ আয়রন অক্সাইড থাকে ওর অ্যাটমসফিয়ারে। এই আয়রন অক্সাইডটা লাল কালারটা দেয় মঙ্গলের পুরো অ্যাটমসফিয়ারকে, তার জন্য দূর থেকে মঙ্গল গ্রহকে লাল রঙের দেখতে লাগে, তাই এটাকে আমরা রেড প্ল্যানেট বলে থাকি। শুক্রকে কি বলা হয়? শুক্রকে আমরা বলে থাকি, অনেক সময় আমরা দেখব যেটাকে শুকতারা বা সন্ধ্যা তারা বলি, সিজন অনুসারে কখনো সকালবেলা জল করে, কখনো বা সন্ধ্যাবেলা, তো এটাকে মর্নিং স্টার বা ইভিনিং স্টারও কিন্তু আমরা বলে থাকি। এটা অনেক সময় দিয়ে যায় যে কোন গ্রহকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয়। ওকে, আচ্ছা, বৃহস্পতিকে কোনো সেরকমভাবে কিছু একটা বলা হয় যে আমরা বলতে পারি জায়েন্ট প্ল্যানেট বলে, কারণ বৃহস্পতি কিন্তু আমাদের সোলার সিস্টেমে সবথেকে বড় গ্রহ, পৃথিবীর থেকে প্রায় 1500 টাইমস বড় গ্রহ বৃহস্পতি, তাই এটাকে আমরা জায়েন্ট প্ল্যানেট বা গ্যাস জায়েন্টও বলে থাকি অনেক সময়, কারণ বৃহস্পতির অ্যাটমসফিয়ারটা পুরোটাই গ্যাস সমন্বিত, তাই এটাকে গ্যাস জায়েন্টও বলা হয়। ওকে, আর শনি হচ্ছে আমাদের, বৃহস্পতি সব থেকে বড় গ্রহ, শনি হচ্ছে সেকেন্ড বিগেস্ট, এটা এর একটা বৈশিষ্ট্য, এবং এই শনির কিন্তু বলয় রয়েছে। ওকে, এই জন্য শনি অনেকটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 13। শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না? কঠিন, তরল, গ্যাসীয় নাকি শূন্যস্থান? অবশ্যই এর অ্যান্সার হয়ে যাবে শূন্যস্থান, কারণ কঠিন বা তরল বা গ্যাসীয়র মধ্য দিয়ে শব্দ যেতে পারে, তার সবথেকে বড় প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আমরা নিজেরা। আমাদের পরিবেশে বা চারদিকে প্রতিনিয়ত শব্দ যাতায়াত করছে, কঠিনের মাধ্যমে, তরলের মাধ্যমে, গ্যাসের মাধ্যমে, তাই না? একমাত্র শূন্যস্থান বা স্পেসে কিন্তু শব্দ ট্রাভেল করতে পারে না। ওকে, নেক্সট চলে যাব আমরা 14। অ্যাসিড দ্রবণ বা অম্লীয় দ্রবণে কোন নির্দেশকটি লাল বর্ণ ধারণ করে? হলুদ, নীল লিটমাস পেপার, ফেনলফথ্যালিন নাকি জবা ফুল? এ দুটো তো একদমই অপ্রাসঙ্গিক। অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে নীল লিটমাস পেপার। এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাসিডে নীল লিটমাস হয়ে যায় লাল, আর বেসে লাল লিটমাস হয়ে যায় নীল। ওকে, এই দুটো মনে রাখতে হবে। আমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখি। অ্যালকালি, তো বেসকে আমরা অ্যাকচুয়ালি অ্যালকালি বলে থাকি। অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল, তো এই সূত্রের মাধ্যমে মনে রাখা যেতে পারে। আর লিটমাস পেপারের মতো ফেনলফথ্যালিনও কিন্তু একটা অ্যাসিড বেস ইন্ডিকেটার। এটা কি যেমন এর কী রং থাকে, যেমন একে যদি আমরা অ্যাসিডে দিই ফেনলফথ্যালিনকে, এ কিন্তু বর্ণহীন, কোনো বর্ণ শো করবে না। ওকে, আর যদি আমরা একে বেসে দিই তাহলে এটা কিন্তু পিঙ্ক কালার নিয়ে নেবে, পিঙ্ক বা গোলাপি কালার নিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব 15 নম্বর। কোষের কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে। অপশান কি? নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। এখানে অপশান অতি অবশ্যই হয়ে যাবে অপশান সি, মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়ায় আমাদের অ্যাকচুয়ালি তৈরি হয় এটিপি। এই এটিপি, যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে, এটাই কিন্তু আমাদের সমস্ত শরীরে শক্তির যোগান দেয়, তাই এটাকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। আর বাকি যে জিনিসগুলো রয়েছে ওগুলোর কাজ কি? যেমন ধরুন নিউক্লিয়াস, এটা তো একদম কোষের যেটা কন্ট্রোল সেন্টার বলা যেতে পারে, আমাদের কন্ট্রোল সেন্টার বলা যেতে পারে। এর কাজ ডিএনএ সংরক্ষণ করা, এবং এটাই হচ্ছে এর কাজ। রাইবোজোম, এর কাজ কি? রাইবোজোমকে অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস বলা হয়, সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি, এটা অনেক সময় দিয়ে দেয় যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়। আর গলগি বডির কাজ কি? গলগি বডি হচ্ছে অ্যাকচুয়ালি লাইসোজোম গঠনে সাহায্য করে, বা লাইসোজোম গঠন করে। ওকে, এগুলি হচ্ছে এদের কাজ। নেক্সট কোশ্চেন চলে যাব
বায়ুমণ্ডলের চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার নাকি অ্যামমিটার? ওকে, এটা তো থার্মোমিটার তো আমরা অবশ্যই ইজিলি জানি যে থার্মোমিটার আমাদের দেহের তাপমাত্রা মাপতে ব্যবহার করা হয়। হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের হিউমিডিটি মাপতে ব্যবহৃত হয়। ওকে, ব্যারোমিটার এইটা হচ্ছে বায়ুর চাপ মাপতে ব্যবহৃত হয়, বায়ুর চাপ। আর অ্যামমিটার কি হয়? অ্যামমিটার আমরা জানি যেটাকে আই বলা হয় ফিজিক্সে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহটা মাপতে অ্যামমিটার ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের বায়ুমণ্ডলের চাপ বলেছে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এটাই কারেক্ট অ্যান্সার। 17, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি কোন সূত্র? এটা অ্যাকচুয়ালি নিউটনের সূত্রের কথা এখানে বলা হয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া, আমরা জানি নিউটনের 3টে সূত্র উনি দিয়ে গেছেন। তো এর মধ্যে এই সূত্রটা কোন সূত্র? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি মহাকর্ষ? এটা অবশ্যই আমাদের তৃতীয় সূত্র হয়ে যাবে। একইভাবে নিউটনের প্রথম আর দ্বিতীয় সূত্রগুলো কী কী রয়েছে? 1 নম্বরের সূত্র আমাদের রয়েছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু কিন্তু সমান বেগে সরল রেখায় চিরকাল চলতে থাকবে, যেখান থেকে আমরা কিন্তু স্থিতিজাড্য বা গতিজাড্য এই দুটো জিনিস পেয়ে থাকি। এই দুটো টার্ম অনেক সময় দিয়ে যায়, সূত্র তো ইজিলি মনে রাখা যায়, বাট এই দুটো টার্ম স্থিতিজাড্য এবং গতিজাড্য থাকে। এটা কিন্তু নিউটনের ফার্স্ট ল, এটা হচ্ছে ফার্স্ট ল। নিউটনের সেকেন্ড ল কী বলছে? কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল তার ভরবেগের হারের পরিবর্তনের সমানুপাতিক, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র। ওকে, আর নিউটনের তৃতীয় সূত্র যেটা আমাদের এখানে লেখা রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? রিকেট, গলগণ্ড, স্কারভি নাকি বেরিবেরি? এটা অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এর অ্যাকচুয়াল স্পেলিং, বেরি দুটোই আর হবে, কারণ এর ইংলিশটা এইভাবে তৈরি হয়। ওকে, বেরি। ওকে, তাহলে আয়োডিনের অভাবে কোনটা হয়? অ্যাকচুয়ালি এটাই বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। রিকেট আমাদের একটা ভিটামিনের অভাবে হয়, সেটা কোনটা? ভিটামিন ডি, এটা সূর্যালোকে আমরা পেয়ে থাকি, প্রথম কোশ্চেনে করেছিলাম। স্কারভি কোথা থেকে হয়? স্কারভি আমাদের হয় ভিটামিন সি এর অভাবে। এগুলো সব কিন্তু অভাবে হচ্ছে। ওকে, ভিটামিন ডি এর অভাবে রিকেট, ভিটামিন সি এর অভাবে আমাদের হয়ে যায় স্কারভি। আর এই বেরিবেরিটা কিন্তু আমাদের যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে না, তার মধ্যে বি1 যে ভিটামিনটা রয়েছে, ভিটামিন বি1, যেটাকে আমরা সায়েন্টিফিক নাম বলে থাকি অনেক সময় থিয়ামিন, এইটার অভাবে কিন্তু আমাদের বেরিবেরি রোগ দেখা দেয়। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি মেরুদণ্ডী প্রাণী? কেঁচো, আরশোলা, ব্যাং নাকি তারা মাছ? অবশ্যই এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, ব্যাং। কারণ কেঁচো তো অবশ্যই দেখেই বোঝা যায় যে ওটার কোনো মেরুদণ্ড নেই। কারণ আরও একটা জিনিস বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, যে দুটো জিনিস বলে রাখি এখানে, যে কেঁচো কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণী। আমাদের যখন আমরা 6 to 10 পড়তাম, তখন কিন্তু জীবনবিজ্ঞানে প্রাণী পর্বের অনেক ভাগ ছিল, তার মধ্যে কেঁচো কিন্তু এই অ্যানিলিডা পর্বের প্রাণী। ওকে, এবং আরেকটা জিনিস, কেঁচো কিন্তু আরেকটা নামে পরিচিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় দিয়ে দেয় পরীক্ষাতে। কেঁচোকে কিন্তু কৃষক বন্ধু বলা হয়। ওকে, কেঁচোকে কৃষক বন্ধু বলা হয় কারণ চাষে সাহায্য করে। আচ্ছা, তারপরে এই যে অপশান বিতে আরশোলা রয়েছে, এটা কি? এটা তো আমাদের সন্ধিপদী প্রাণী, তাই না? তাই এটা কোন পর্ব হয়ে যাবে? আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ওকে, এর মেরুদণ্ড রয়েছে। এগুলো সব কিন্তু ভার্টিব্রেট। ওকে, এগুলো একটাও কিন্তু ভার্টিব্রেট নয়, এগুলো সব ইনভার্টিব্রেট। ওকে, আচ্ছা, তারা মাছ, তারা মাছের পর্বটা কি? একাইনোডার্মাটা। তারা মাছের পর্বটা আমাদের হয়ে যাবে একাইনোডার্মাটা। ওকে, এটিও কিন্তু মেরুদণ্ডী প্রাণী নয়। একমাত্র ব্যাং আমাদের হয়ে যাবে, যেটা কিন্তু আমরা উভচর প্রাণী বলেও জানি, অ্যাম্ফিবিয়ান, জলে এবং স্থলে দুই জায়গাতেই বিরাজ করে, ওই ব্যাং কিন্তু মেরুদণ্ডী প্রাণী। ওকে, নেক্সট এবং আমাদের আজকের সায়েন্স ক্লাসের শেষ কোশ্চেন চলে আসবো। মানবদেহে লোহিত রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনটা অনেকবার আমি দেখেছি, ইউপি টেট, সিটেট, অনেক জায়গাতে দিতে দেখেছি এই কোশ্চেনটা। যকৃৎ, বৃক্ক, অস্থিমজ্জা নাকি হৃৎপিণ্ড? এর অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান সি, বোন ম্যারো বা অস্থি মজ্জা। এখানে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু অ্যাডাল্ট অবস্থায়। আর আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি না, ভ্রূণ অবস্থায় যখন শিশু থাকে, তখন তো তাদের হার্ডলি কোনো অস্থি বা মজ্জা তৈরি হয়। তাই সেই ভ্রূণ অবস্থায় কিন্তু এই যকৃতে আরবিসি টেম্পোরারিভাবে তৈরি হয়।
কিন্তু নর্মালি যখন মানবদেহে বলবে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, তখন কিন্তু অস্থিমজ্জা চলে আসবে। আর বাকি অপশানগুলো একটু জেনে নেব। বৃক্ক, বৃক্কে আমরা জানি নেফ্রন থাকে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক। নেফ্রন কি করে? এ কিন্তু আমাদের রক্ত পরিশোধনের কাজ করে, ব্লাড ফিল্টার করে, ওকে, এবং ব্লাড ফিল্টার করে এখানে কিন্তু ও মূত্র তৈরি করে, তাই না? বৃক্ক মূত্র তৈরি করে, ওকে। আচ্ছা, তারপরে আমাদের হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড তো আমরা জানি সবসময় যে রক্ত পাম্প করে গোটা শরীরে, তাই না? দূষিত রক্ত প্রবেশ করে, বিশুদ্ধ হয়, তারপরে সেই রক্ত আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়ে, ওকে। তো এই ছিল আমাদের আজকের সেশন। ভিডিওটি কেমন লেগেছে বলবেন। থ্যাংক ইউ। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। ভাল্লুক একাডেমির তরফ থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।